ভোর রাতে হঠাৎ ঘুম ভাঙল। বুঝতে পারলাম ভোর 4টে বাজে। আমার মেয়ে নীলা বলেছিল তাকে 5টার মধ্যে জিম ক্লাসে যেতে হবে, কিন্তু গভীর ঘুমে ডুবে যাওয়ায় দেরি হয়ে গেল। ভাবলাম নীলা রাগ করবে, তাই হোল ঘর থেকে ডাকতে চেয়েও সরাসরি তার ঘরের দিকে গেলাম। মনে হলো হয়তো সে নিজেই উঠে পড়েছে। ঘরের কাছে পৌঁছানোর পর দেখলাম দরজাটা খানিকটা খোলা। কেন জানি না, হঠাৎ আমার মনে হলো একটু সাবধান হওয়া উচিত। দরজার সামনে পৌঁছানোর আগেই একটু থেমে গেলাম। তারপর ধীরে ধীরে পা বাড়িয়ে দরজার কাছে পৌঁছালাম। বাইরে থেকে দেখতে চেষ্টা করলাম। দরজার সামান্য ফাঁকা দিয়ে ঘরের ভেতরে চোখ রাখতেই এমন একটি দৃশ্য দেখলাম যা আমাকে হতভাগ করে দিল। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমি দরজার পাশে থমকে দাঁড়িয়ে গেলাম। আমার মেয়ে নীলা বিছানায় ঘুমিয়েছিল। সে পাশ ফিরে শুয়েছিল, তবে তার শরীরে অর্ধেক ঘুরে যাওয়ায় সে কিছুটা অন্যদিকে ছিল। তার পরনে ছিল একটি লাল রঙের টি শার্ট এবং কালো জিন্স। আমি দেখলাম ঘুমের মধ্যে তার টি শার্ট কিছুটা উপরে উঠে গেছে। সে বিছানার এক কোণে শুয়েছিল। তার থেকে সামান্য দূরে, প্রায় 1.5 ফুট দূরে, আমার ছোট ছেলে রাহুল দাঁড়িয়েছিল। রাহুল এতটাই কাছে দাঁড়িয়েছিল যে সে নীলার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। কিন্তু সে শুধু তাকিয়েছিল না, যেন কিছু করার চেষ্টা করছিল। আমি ভেতরে কি ঘটছে তা দেখেই বিষয় জেনে গেলাম। এই মুহূর্তে আমার মনে হলো, হে ঈশ্বর, এখন কি করব? এই ছেলেটি এত সাহস পেয়েছে যে আমার উপস্থিতিতেও নীলার ঘরে ঢোকার সাহস দেখায়। আমার মনের মধ্যে আতঙ্ক কাজ করছিল। রাহুল, যে আমার 18 বছরের ছেলে, সে কেন নীলা, যে তার 25 বছরের বড়, তার প্রতি এমন আচরণ করছে? তার সাহস যেন দিনে দিনে বেড়েই চলেছে। এই পরিস্থিতি দেখে আমার মনে ভয় ঢুকে গেল। এমন কিছু যেন না ঘটে যা তাদের দুজনের জীবনকে নষ্ট করে দিতে পারে। আমি কখনো ভাবিনি যে রাহুল এমন কিছু করতে পারে। তবে এখন সে বড় হচ্ছে, আর তার আচরণ আমাকে চিন্তিত করে তুলছিল। আমি আগে কখনো রাহুলের এমন আচরণের দিকে তেমন মনোযোগ দিইনি, তবে সময়ের সঙ্গে সঙ্গে লক্ষ্য করলাম সে যেন নীলার প্রতি একটু বেশি মনোযোগী হয়ে উঠেছে। নীলা ছিল তার থেকে 5 বছরের বড়। তার নিজের একটা ভিন্ন জীবন ছিল। কলেজ, বন্ধু বান্ধবের আলাদা এক জগৎ। তার সেই জগৎই সেনের থেকে একেবারেই আলাদা। তারা একসঙ্গে বেশিরভাগ সময় বাড়িতে থাকত, কিংবা আমাদের পুরো পরিবার একসঙ্গে কোথাও গেলে যেমনটা সাধারণ ভাই বোনেরা করে, তারা একসঙ্গে হাসি তামাশা করত, একে অপরকে ঠাট্টা করত, কিংবা ছোট ছোট দুষ্টুমি করত। নীলা সবসময় তার সঙ্গে খুব স্বাভাবিক ও নির্ভীক আচরণ করত। সম্ভবত নীলার এই নির্ভীক আচরণে রাহুলের মনে তার প্রতি এক অদ্ভুত আকর্ষণ তৈরি করেছিল। ধীরে ধীরে রাহুল যে আরও কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে শুরু করল। তবে নীলা ছিল তার নিজের যতে মগ্ন। তার এই ব্যস্ততার কারণে সে কখনো বুঝতে পারেনি যে রাহুলকে একটু অন্যভাবে দেখে। রাহুল প্রায়ই নীলার দিকে তাকিয়ে থাকত, বিশেষ করে যখন সে মনোযোগ দিয়ে কিছু করত বা নিচু হয়ে কোনো কাজ করত। রাহুলের দৃষ্টি চলে যেত নীলার দিকে। মাঝে মাঝে নীলার ঘরে নীরবে আসার চেষ্টা করত এবং আলাপের ছালে একটু বেশি ঘনিষ্ঠ হয়ে পড়ত। খুবই লজ্জাজনক ছিল। আমার পক্ষে এটা সহজ করা কঠিন হয়ে পড়ছিল। তবে রাহুলকে পুরোপুরি দোষারোপ করার আগেও আমার মনে দয়া জন্মাত। এই আধুনিক যুগে যেখানে টিভি, সিনেমা, ইন্টারনেট এবং মোবাইল ফোনের অতিরিক্ত প্রভাব রয়েছে, সেখানে এ ধরনের আচরণ না হওয়াটা কিভাবে সম্ভব? আমাদের সন্তানদের মনে এগুলোর প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। তবে যা সবচেয়ে কষ্টদায়ক ছিল তা হলো আমি এই ঘটনা দেখেও কিছুই করতে পারছিলাম না। নিজের সন্তানদের জন্য আমার অসহায়তা আমাকে ভেতরে ভেতরে ধ্বংস করে দিচ্ছিল। আমি কখনো কল্পনাও করিনি যে রাহুল এমন কিছু করতে পারে। আমার স্বামীরা দিন-রাত পরিশ্রম করেন আমাদের সন্তানদের একটি সুন্দর এবং সুখী জীবন দেওয়ার জন্য। যদি তিনি কখনো জানতে পারেন যে আধুনিক সময়ের প্রভাব রাহুলের মনকে এমনভাবে দূষিত করেছে, তাহলে তিনি নিশ্চয়ই প্রচণ্ড কষ্ট পাবেন। তবে তার কাছে এ বিষয়ে বলা আমার পক্ষে ছিল না। যদি তিনি ঘটনা জানতে পারেন, তাহলে তিনি রাহুলের মনস্তত্ত্ব বোঝার চেষ্টা না করেই হয়তো রাগের বশে শাস্তি দেবেন বা তাকে বাড়ি থেকে বের করে দেবেন। এমনটা আমি কখনোই চাইনি। আমি ভেবেছিলাম নীলাকে সামান্য ইঙ্গিত দিয়ে বিষয়টি জানানো উচিত, যাতে সে সতর্ক থাকতে পারে এবং রাহুলের সঙ্গে একটু সাবধানতার সঙ্গে আচরণ করতে পারে। তবে এর আরেকটি বিপদ ছিল। নীলার মনে যদি রাহুলের প্রতি ঘৃণা জন্মায়, তাহলে তাদের সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যাবে। এমনকি যদি নীলা রাগের মাথায় রাহুলকে কিছু বলে ফেলে, তাহলে রাহুলও রেগে গিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারে, যা তাদের ভবিষ্যতের জন্য ভয়াবহ হতে পারে। আমি কোনোভাবেই তাদের ভাই বোনের পবিত্র সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চাইনি। তাই নীলাকে কিছু বলার পরিবর্তে আমি নিজের মতো করে পরিস্থিতি সামলানোর সিদ্ধান্ত নিলাম। আমি ঠিক করলাম রাহুলকে ঠিক পথে আনার জন্য সময় মতো তাকে বোঝানোর চেষ্টা করব।
এখন থেকে যখনই আমি লক্ষ্য করতাম যে রাহুল চুপি চুপি নীলার দিকে তাকিয়ে আছে, আমি কোনো না কোনো অজুহাতে তাকে সেই জায়গা থেকে সরিয়ে দিতাম। এতে করে তার আচরণ অনেকটাই নিয়ন্ত্রণে আসত। তবে আজকের ঘটনা আমাকে আরও সচেতন করে তুলবে। আমি বুঝলাম বিষয়টি নিয়ে আমাকে আরও সতর্ক হতে হবে এবং উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তার বিপজ্জনক সাহস দেখে আমি বুঝতে পারলাম যে আর দেরি করা ঠিক হবে না। যদি সময় মতো আমি কোনো ব্যবস্থা না নিই, তাহলে তার কাজ তার জীবনে বড় বিপদ ডেকে আনতে পারে। আমাকে কিছু একটা করতেই হবে, কিন্তু কিভাবে পরিস্থিতি সামাল দেবে তা বুঝে উঠতে পারছিলাম না। আমার মনে হলো সঠিক পদ্ধতিতে তাকে বোঝালে স্বাভাবিক হতে পারে। তখন আমি যেটা ঠিক মনে করেছিলাম সেটাই করার সিদ্ধান্ত নিলাম। যদি হঠাৎ করে ঘরে ঢুকে যায় তাহলে রাহুল ভয় পেতে পারে, আর নীলা যদি তাকে এমন অবস্থায় দেখে ফেলে তাহলে সে আরও হতভাগ হয়ে যেতে পারে। তাই আমি এমন কিছু করার সিদ্ধান্ত নিলাম যাতে সে বুঝতে পারে যে আমি জেগেছি এবং তার ঘর ছেড়ে চলে যাওয়ার সময় এসেছে। এই ভাবনা থেকে আমি রান্নাঘরে গিয়ে ইচ্ছে করেই একটি স্টিলের থালা ফেলে দিলাম। এতে বেশ বড় শব্দ হলো। আমার প্রত্যাশা মতো কিছুক্ষণের মধ্যেই আমি দেখলাম রেশাদের ছায়া পাশের পথ দিয়ে চলে যাচ্ছে। তার চলে যাওয়া দেখে আমি স্বস্তি পেলাম। এরপর আমি নীলাকে ডাকার জন্য তার ঘরের দিকে এগোলাম। ঘরে ঢুকে দেখি নীলা তখনও গভীর ঘুমে। এত বড় আওয়াজ হওয়ার পরেও সে উঠে বসেনি। এটা দেখে আমি অবাক হলাম। মনে হলো সে এতটাই গভীর ঘুমে থাকে যে রাহুল সহজেই তাকে দেখতে বা কিছু করার সুযোগ পেতে পারে। শেষমেশ আমি তার কাছে গিয়ে তাকে সরাসরি জাগানোর সিদ্ধান্ত নিলাম। আমি নীলাকে ডেকে জানালাম। সে ঘুম থেকে উঠে আমার দিকে রাগের দৃষ্টিতে তাকালো এবং দেরি হওয়ার জন্য আমাকে দোষ দিল। এরপর সে দ্রুত বাথরুমে ঢুকে গেল। আমি আবার আমার কাজে মন দিলাম। কিছুক্ষণ পরে দেখলাম রাহুল আবার ঘরের দিকে যাচ্ছে। আমি ভাবলাম হয়তো নীলা তখনও প্রস্তুতি নিচ্ছে, তাই রাহুলকে থামানোর জন্য আমি ইচ্ছে করে একটু শব্দ করলাম। শব্দ শুনে রাহুল বুঝতে পারল যে আমি তার দিকে আসছি। সে আমার দিকে তাকালো, কিন্তু লজ্জায় তার চোখ নিচের দিকে ঝুঁকে গেল। এরপর সে দ্রুত তার ঘরে চলে গেলাম। আমি অপেক্ষা করতে লাগলাম নীলার বাইরে আসার কিছুক্ষণ পর নীলা পুরোপুরি প্রস্তুত হয়ে বাইরে এলো এবং আমাকে বিদায় জানিয়ে চলে গেল। তখন আমি রাহুলকে ডেকে তার দিকে নিয়ে আসতে চাইলাম, কিন্তু সে কোনো সাড়া দিল না। তখন আমি তার ঘরের দিকে গেলাম এবং দেখলাম সে ঘরে নেই। এরপর শুনতে পেলাম সে বাথরুমে আছে। আমি দরজার কাছে গিয়ে তার আওয়াজ শুনলাম, কিন্তু তাকে বিরক্ত না করে আবার হলে ফিরে এলাম। কিছুক্ষণ পর রাহুল বাইরে এলো এবং বলল, মা, তুমি আমাকে ডেকেছিলে? আমি তাকে বললাম, হ্যাঁ, এখানে বসো, তোমার সঙ্গে কিছু কথা বলার আছে। আমার কণ্ঠের সুর শুনে রাহুল বুঝতে পারল আমি গুরুতর কিছু বলতে যাচ্ছি। সে কিছুটা অস্থির হয়ে ধীরে ধীরে আমার কাছে এসে বসল। আমি শান্তভাবে কথা শুরু করলাম, কিন্তু অল্প সময়ের মধ্যেই তাকে বর্ণনা করতে শুরু করলাম। আমি নীলার ঘরে তার গোপনীয়তায় হস্তক্ষেপের বিষয়ে সরাসরি কিছু বলিনি, তবে ইঙ্গিত করলাম। আমি তাকে বোঝালাম যে আমি এর আগেও তার এমন আচরণ লক্ষ্য করেছি। রাহুল দ্রুত বুঝতে পারল যে তার কাজ আমার চোখে ধরা পড়েছে। ভয়ে তার মুখ শুকিয়ে গেল। আমি আরও কড়া সুরে বললাম, যদি সে আবার এমন কিছু করে আমি তার বাবাকে সব বলে দেব। এই কথা শুনে রাহুল কেঁদে ফেলে এবং বলে, মা প্লিজ এমন কিছু করো না, আমাকে মাফ করে দাও। সে বারবার আমার কাছে ক্ষমা চাইতে লাগলো এবং প্রতিশ্রুতি দিল যে সে আর কখনো এমন কিছু করবে না। সে আমার পা ধরে বলতে লাগলো, আর কখনো এমন হবে না, একবার আমায় সুযোগ দাও। আমি তার আচরণ দেখে বুঝলাম সে তার ভুল বুঝতে পেরেছে। আমি তাকে শান্তভাবে বুঝলাম সে যা করেছিল তা কতটা ভুল এবং এর ফল কতটা ভয়াবহ হতে পারত, আর যদি কেউ জানতে পারে তাহলে কতটা অসম্মান হবে। শেষমেশ আমি তাকে এই প্রতিশ্রুতি নিতে বাধ্য করলাম যে সে আর কখনো এমন কাজ করবে না। তারপর আমি তাকে আর বকাবকি করলাম না। আমার মনে হলো সে এবার বুঝতে পেরেছে এবং এমন কিছু আর করবে না। কোনোভাবে নীলাকে এই বিষয়ে জানানোর প্রয়োজন হবে না বলেই মনে হলো, কিন্তু আমার মনের মধ্যে এখনও সন্দেহ ছিল। আমি শুধুমাত্র রাহুলকে বকা দিয়ে তার ভেতরের উৎসুকতাকে আর কি করে কমাতে পারবো। মনে হচ্ছিল তাকে সচেতন করেও কোনো লাভ হবে না। আমি অপপ্রস্তুত ছিলাম যে কি করে এমন পরিস্থিতি সামাল দেওয়া যায়। তাই শেষমেশ আমি তাকে একটি মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞের সঙ্গে দেখা করানোর জন্য দেশের সেরা বিশেষজ্ঞকে খুঁজে বের করলাম। প্রথমে রাহুল যেতে চাইল না, কিন্তু বুঝিয়ে বললাম যে কেউ জানতে পারবে না। শেষমেশ সে রাজি হলো। তারপর আমি নিয়মিত তাকে সেই বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে লাগলাম। এরপর কিছুদিন পরে আমি লক্ষ্য করলাম রাহুলের আচরণ ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করেছে। সে ভীষণ মনোযোগ দিয়ে পড়াশোনা করতে শুরু করলো এবং সমান্তরে ক্রীড়াক্ষেত্রেও নিজের মেধার ক্ষমতা দেখাতে শুরু করলো। রাহুল পুরোপুরি বৃদ্ধি হয়ে যাওয়ার আগে আমি কষ্ট করে সেই পরিস্থিতি সামাল দিলাম। আমার এই পদ্ধতি একেবারে সঠিক ছিল। রাহুল এখন পুরোপুরি সুস্থ এবং স্বাভাবিক, কিন্তু সে তার ভুল এখনও ভুলতে পারেনি এবং সমাজেও তাকে নিয়ে কোনো সমস্যা হয়নি, এবং পরিবারেও সবাই এখন স্বাভাবিক জীবনযাপন করছে। এই ঘটনা আমাকে শিক্ষা দিয়েছে যে সন্তানদের ভুল করলে তাদের সামনে তাদের ভুল তুলে ধরা অত্যন্ত প্রয়োজনীয়। এখন আমি রাহুলকে দেখে গেলেও আমার মনে ভেতরে ভেতরে একটা ভয় কাজ করে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ভয়ও কেটে গিয়েছে।
আমার মনে হয় যে নিজের ভুল বুঝতে পেরে সে এই ঘটনা থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পেরেছে এবং সে এখন স্বাভাবিক জীবনযাপন করতে পারছে। এই ঘটনা আমাকে শিক্ষা দিয়েছে যে সন্তানদের সবসময় চোখে চোখে রাখা উচিত। তারা কি করছে, তাদের মনে কি চলছে, এগুলো সবসময় জানা প্রয়োজন, যাতে পরিবারের কোনো সদস্যই কোনোভাবে কোনো ভুল পথে না চলে যায় এবং তাদের কোনো সমস্যা হলে তারা সবসময় পরিবারকে সবার আগে পায়। ছোট ভাইয়ের 7 ইঞ্চি লম্বা সুদ ফাটিয়ে দিল। এরপর সে পুরোপুরি শান্ত হয়ে গেল এবং আমি তাকে আর কখনো নীলাকে দেখতে দেখিনি। এতে আমি নিশ্চিত হলাম যে সে তার ভুল বুঝতে পেরেছে এবং নিজেকে সংশোধন করেছে। এরপর প্রায় 1 মাস আমি তার থেকে একটু দূরত্ব বজায় রাখলাম এবং খুব কম কথা বললাম, যাতে সে বুঝতে পারে যে সে যা করেছিল তা ভুল ছিল। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে গেলাম। আমরা আবার আগের মতো হাসি মুখের সঙ্গে কথা বলা শুরু করলাম। সবকিছু আগের মতোই সুন্দরভাবে চলতে লাগলো। কিন্তু একদিন আমি তাকে আবার নীলাকে দেখতে ধরে ফেললাম। যদিও সে এবার বেশ সতর্ক ছিল, তবু আমি লক্ষ্য করলাম তখন আবার আমার রাগ হতে শুরু করলো। কিন্তু এবার আমি আগের মতো তাকে বকাঝকা করিনি, কারণ তার প্রতি আমার চিন্তা বাড়ছিল। সে আমাকে বলেছিল যে তার একটি প্রেমিকা আছে এবং সে তার বন্ধুদের সঙ্গে সময় কাটায়। তবুও সে কেন নীলাকে এভাবে দেখার প্রয়োজন বোধ করেও তা আমার মাথায় আসছিল না। তখন আমি ঠিক করলাম এই বিষয়ে আমি আবার তার সঙ্গে কথা বলবো। 3 দিন পর দুপুরে আমরা দুজন বাড়িতে একা ছিলাম। সে তার ঘরে ছিল আর আমি আমার ঘরে বিশ্রাম নিচ্ছিলাম। আমি ভাবলাম এখন সময় এ বিষয়ে কথা বলার। আমি তার ঘরের দিকে গেলাম। দরজা বন্ধ ছিল। আমি দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু সেটি ভেতর থেকে লক করা ছিল। আমি দরজায় নক করলাম এবং তাকে ডাকলাম। সে ভেতর থেকে সাড়া দিল এবং দরজা খুলে দিল। আমি জিজ্ঞেস করলাম, দরজা বন্ধ করে কি করছিলে? সে বলল, কিছু না, এই পেপার পড়ছিলাম। তারপর সে বিছানার পাশে থাকা একটি পেপার দেখালো। আমি মনে মনে ভাবলাম, যদি সত্যিই পেপার পড়ছিল তবে দরজা লক করার কি প্রয়োজন ছিল? নিশ্চয়ই অন্য কিছু হচ্ছিল। কিন্তু এইবার আমি শান্ত থাকতে চাইলাম এবং তাকে বোঝানোর সিদ্ধান্ত গেলাম। আমি নীলাকে নিয়ে কথা বলার জন্যই এসেছিলাম, তাই অন্য কিছু না বলেই আমি তার বিছানার পাশে গিয়ে জিজ্ঞেস করলাম, কোন পেপার পড়ছ? তারপর তার হাত থেকে পেপার ছিনিয়ে দেখতে শুরু করলাম। এটি তার কলেজের একটি বুলেটিন ছিল, যেখানে ছাত্রদের লেখা প্রবন্ধ, গল্প এবং কবিতা ছিল। আমি পেপারটি তাকে ফেরত দিয়ে জিজ্ঞেস করলাম, কোনটা পড়ছিলে? এতে পেপার খুলে সে একটি প্রবন্ধ দেখিয়ে বলল, এটা পড়ছিলাম। আমি বললাম, ঠিক করে বলো তো কী আছে এতে? তারপর আমি তার পাশে বিছানায় একটু জায়গা নিয়ে শুয়ে পড়লাম। আমার ছেলে বিছানায় চিত হয়ে শুয়েছিল আর আমি তার পাশে শুয়ে থেকে সেই প্রবন্ধটি দেখতে লাগলাম। আমরা একসঙ্গে এই প্রবন্ধটি পড়তে শুরু করলাম। রাহুল বলল, এতে আর কিছু করার নেই, তুমি কি করতে চাও? তারপর সে পেপারটি আমার হাতে দিয়ে পড়তে বলল। আমি বিছানার কিনারায় শুয়ে বললাম, মনে হচ্ছে পড়তে পড়তে মনে হয় নিচে পড়ে যাব। এই কথা বলতে রাহুল তাড়াতাড়ি আমাকে ধরে ফেলার জন্য হাত বাড়ালো, কারণ আমি খাট থেকে পড়ে যাচ্ছিলাম। এরপর সে আমায় ধরে উপরে তুলল। তার এই আচরণে আমার মধ্যে এক অদ্ভুত শিহরণ জেগে উঠল। রাহুল খুব বিব্রত দেখাচ্ছিল। সে মুখে বলল, মা। আমি হেসে বললাম, আরে কোনো ব্যাপার না, বরং তোমাকে ধন্যবাদ বলা উচিত। তুমি যদি আমাকে না ধরতে তাহলে আমি পড়ে যেতাম। আমার কথায় রাহুলও হেসে উঠল আর পরিবেশ হালকা হয়ে গেল। আমি তাকে বললাম, এবার এটা আমাকে পড়া শোনাও। এই ছোট অক্ষর আমার ভালো দেখায় না। রাহুল পেপার নিয়ে পড়া শুরু করলো। সে আমাকে আরও কাছে টেনে নিয়ে প্রবন্ধটি পড়ে শোনালো। তারপর বলল, এখন বাকিটা তুমি পড়ো। আমি পেপারটি হাতে নিয়ে পরের পৃষ্ঠা উল্টাতে শুরু করলাম। রাহুল আমার খাটে শুয়েছিল। একটি পৃষ্ঠা থেমে আমি মন দিয়ে পড়তে শুরু করলাম। কিছুক্ষণ পরে আমি একটু অস্বাভাবিকতা অনুভব করলাম। প্রথমে বুঝতে পারিনি, কিন্তু যখন ভালো করে খেয়াল করলাম তখন ব্যাপারটা পরিষ্কার হলো। আমি ভাবলাম, সে তো পেপার পড়ছিল, তবু এমন নিচে তাকিয়ে দেখলাম তার হাত। আমার তখন মনে পড়ল যখন সে আমাকে পড়ে যাওয়া থেকে ধরেছিল। আমি আস্তে করে রাহুলের মুখের দিকে তাকালাম। তার চেহারা সম্পূর্ণ শান্ত। আমি ভাবছিলাম সে কি ভাবছে। নিজেকে শান্ত রাখলাম এবং আবার পেপার পড়তে শুরু করলাম। মনে মনে প্রার্থনা করছিলাম যেন রাহুল এই পরিস্থিতি নিয়ে কিছু বুঝে করুক। কি করব ভেবে পাচ্ছিলাম না। প্রথমে মনে হলো সাথে সাথে উঠে গিয়ে তাকে দূরে সরিয়ে দিই, কিন্তু কেন যেন মনে হলো আমি তেমন শক্তি সঞ্চয় করতে পারছি না, যেন কোনো অদৃশ্য শক্তি আমাকে সেখানে আটকে রেখেছে। আমি চুপচাপ শুয়ে রইলাম, বাইরে থেকে পেপার পড়ার ভান করছিলাম। সময় যেন থমকে গিয়েছিল। কয়েক মিনিট কেটে গিয়েছিল, কিন্তু মনে হচ্ছিল যেন কয়েক ঘন্টা পার হয়ে গেছে। অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম যে আমাকে কিছু করতে হবে। আমি বললাম, রাহুল, মনে হচ্ছে আমার শরীরটা খারাপ লাগছে। তারপর আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিলাম এবং তার থেকে একটু দূরে সরে গেলাম। কিন্তু রাহুল আমার দিকে তাকিয়ে রইল, কিন্তু কিছু বলল না। আমি তখন পরিস্থিতি হালকা করার জন্য তাকে অন্য কোনো বিষয়ে কথা বলতে লাগলাম। আমি রাহুলের দিকে একবার তাকালাম এবং দেখলাম সে কিছুটা অস্বস্তি অনুভব করছে। পরিবেশ সহজ করার জন্য বললাম, রাহুল, আমার গলা শুকিয়ে গেছে, তুমি কি আমার জন্য 1 গ্লাস জল এনে দেবে?
রাহুল বিছানা থেকে উঠে জল আনতে চলে গেল। সে রুম থেকে বেরোতেই আমি কিছুটা স্বস্তি অনুভব করলাম এবং মনে হলো তাকেও নিজের আবেগ সামলানোর সুযোগ দেওয়া হলো। যখন সে জল নিয়ে ফিরে এলো, আমি তার দিকে তাকালাম এবং দেখলাম সে এখন অনেকটা স্বাভাবিক হয়েছে। আমি তার কাছ থেকে জল নিয়ে এক নিঃশ্বাসে পান করলাম। এতে আমি কিছুটা শান্তি পেলাম। রাহুল গ্লাসটি নিয়ে একপাশে রেখে আবার বিছানায় এসে আমার পাশে বসলো। আমরা হালকা ফুলকা বিষয় নিয়ে কথা বলতে শুরু করলাম। বন্ধুরা,